আমার গ্রামীণ ব্যাংক আমাকে ডাকছে, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, ফিরে আয়। আমি এখন সেই আয় আয় শব্দে এতটা বিমোহিত, আমার ওখানে যাওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি। আমি এখন সেই গ্রামীণ ব্যাংকে যাব। রাসূল পাকের শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। বাংলাদেশে এমন কোনো মুফতি আছে যে 2 লক্ষ বার কুল্লাল্লাহ সূরা পড়ে একটা ফু দিলে একটা শিকি হবে? প্রেস সেক্রেটারি পুরো বাংলাদেশকে স্তব্ধ করে বললেন যে পৃথিবীর কোনো শক্তি নেই এই যে আমরা যে নির্বাচন করতে যাচ্ছি সেই নির্বাচনকে প্রতিহত করতে পারে, বাধাগ্রস্ত করতে পারে, এরকম কোনো শক্তি এই পৃথিবীতে নেই। দ্বিতীয়ত তিনি যেটি বললেন যে তিনি সারা পৃথিবীকে চমকিত করে ইতিহাসের সবচেয়ে সেরা একটি নির্বাচন উপহার দিবেন। তৃতীয়ত হলো যে তিনি এই নির্বাচনটি দেবেন 2026 সনের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। তাহলে এই 3টি কথার সঙ্গে যদি আপনি আজকে যে প্রশ্নটি করলেন যে কোনো একটি মহল চাচ্ছে এই নির্বাচনটিকে বানচাল করার জন্য, এই প্রশ্ন আসবে কেন? অর্থাৎ তিনি এই যে তার যে আগের যে বক্তব্যগুলো, যেখানে তিনি বিশ্বের সমস্ত পরাশক্তিকে চ্যালেঞ্জ জানালেন, আমেরিকাকে চ্যালেঞ্জ জানালেন, রাশিয়া, ভারত, ইউরোপীয় ইউনিয়ন সবাইকে চ্যালেঞ্জ জানালেন যে আমার সরকার এতটা শক্তিশালী এবং আমরা এতটা দৃঢ় প্রতিজ্ঞ এবং এদেশের মানুষের প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে আমি এমন একটা শক্তির অবস্থায় আছি, পৃথিবীর কোনো শক্তি নাই আমাদের নির্বাচন থেকে বঞ্চিত করে। আবার ঠিক একই মুখে তিনি যখন বলেন যে একটি মহল, সব কিছু সুন্দর আয়োজন আছে, একেবারে আমি দুধ ভাত, তারপর সে আম, সব কিছু সাথে কলা নিয়ে বসে আছি। দেয়ার আর সাম নটি পিপল, কিছু দুষ্ট লোক আছে যারা এই দুধের এই খাবারের মধ্যে মানে এক ফোঁটা গোচনা দিয়ে আমাকে এটা নষ্ট করতে চাচ্ছে। এই কথাটা আসলে ওনার মুখে মানায় না। ওনাকে স্পষ্টভাবে দুটো জিনিস বলা উচিত যে নির্বাচন হবে, ওই যে পৃথিবীর কোনো শক্তি নাই এটাকে করতে পারবে, অথবা ওনার বলা উচিত যে আমি এখন ভয় পাচ্ছি, চারিদিক থেকে শুধু উদ্যত যে ফণী মনসার যে নিঃশ্বাস আসছে, বিষাক্ত ছোবল আসছে, আমি ক্লান্ত, বিধ্বস্ত, আমি আর পারছি না, আপনারা নিয়ে নেন, আমাকে উদ্ধার করেন, দয়া করেন, আমার ভীষণ রকম মানে যাকে বলি আমি আমার প্রফেশনে যেখানে আছে সেখানে ফিরে যেতে চাই। আজ বলেছি, কয়েকদিন আগে বলেছে যে আমি নির্বাচন করি, আমি আমার আগের জায়গাতে চলে যেতে চাই। আমার গ্রামীণ ব্যাংক আমাকে ডাকছে, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, ফিরে আয়। আমি এখন সেই আয় আয় শব্দে এতটা বিমোহিত, আমার ওখানে যাওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি। আমি এখন সেই গ্রামীণ ব্যাংকে যাব। রনি ভাই, উনি যে বললেন যে সব ধরনের আয়োজন আছে, আপনিও কি মনে করেন যে একটি সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন করবার মতো সব ধরনের আয়োজন আপনি দেখছেন কিনা? আমি খুব বিনয়ের সাথে বলি, একটা আয়োজনও নেই, একটা সিঙ্গেল আয়োজন নেই। ভালো নির্বাচন তো দূরের কথা, ইতিহাসের সবচেয়ে জঘন্য খারাপ নির্বাচন বাংলাদেশে যেটি হয়েছে, ধরুন 15 ফেব্রুয়ারি নির্বাচন। অন্য সব রাজনীতিবিদদের মতো কথা বলছেন? মানে উনি অন্য সব রাজনীতিবিদদের মতো কথা বলছেন না, উনি ওনার মতো কথা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কথা বলছেন। আমরা যে কালচার বাংলাদেশে রাজনীতিবিদরা অনেক সময় এরকম আশ্বাস দিত, অনেক বড় বড় কথা। ব্যাপার হলো যে ধরুন আপনি সব ব্যাপারে খুব অভিজ্ঞতা সম্পন্ন, কিন্তু আপনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং জানেন না। তো আপনার কাছে যখন রোলস রয়েসের একটা প্রপেলার এনে দেওয়া হলো যে এই রোলস রয়েসের এই প্রপেলারটি এয়ারক্রাফটের কোন জায়গাতে আপনি লাগাবেন, তখন আপনি কি বলবেন? ওনারও একই অবস্থা। উনি এখন পর্যন্ত সিল কিভাবে পিটাতে হয়, বাক্স, ব্যালট বাক্স কীভাবে ছিনতাই হয়, ভোটের বাজারে কিভাবে ওই আকিজ বিড়ি দিতে হয়, তারপরে সে কারিগর বিড়ি দিতে হয়, পান কিভাবে খেতে হয়, গ্রামের দোকানে ওই যে একটা গ্রামের সাধারণ দোকানদাররা তারা বসে বসে পায়ের উপর পা তুলে সকাল বিকাল বলছে, সে তার কিন্তু ঘর সংসার চলছে না। তার বক্তব্য হলো ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটা ঠিকমতো চালাতে পারছে না। ওই যে গ্রামের চায়ের দোকানদার, সে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় বসতেন তার সাথে ভালো চালাতে পারতেন। এই যে মানুষ সমালোচনা করছে, এটার কেন করছে, আপনার ইফেক্ট কি, সাইকোলজি কি, এটার মানে মানে ইতিবাচক নেতিবাচক দিক কি, এই জিনিসগুলো বিচার বিশ্লেষণ করার ক্ষমতা যদি ওনার থাকতো তাহলে তিনি অন্তত এই কথাগুলো বলতেন। আপনি দেখুন শিক্ষা দীক্ষায় বা অন্য সব দিক থেকে যে যিনি নেপালের প্রধানমন্ত্রী হলেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী, তো আমার কাছে মনে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস যত সুন্দর ইংরেজি জানেন তার ধারের কাছে ইংরেজি বলতে পারেন, খুব টেনে টেনে তিনি ইংরেজি বলছেন, কিন্তু খুব স্পষ্টভাবে পলিটিক্স বোঝার কারণে তার যে বক্তব্যগুলো একেবারে মানে যাকে তীরের মতো, বানের মতো মানুষের হৃদয়ে সে আন্দোলন করছে। এবং এভরিবডি হ্যাজ গট দেয়ার মেসেজ। নেপালের লোক পেয়ে গেছে, ভারতের লোক পেয়ে গেছে, আমরা যারা বাংলাদেশের লোক আমরা এখন সেই যে ওনার
নেপালের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী, তার সমস্ত কথাগুলো আমরা কোট করছি। কিন্তু কেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্য নিয়ে নেপালে কেন কোট হবে না? তার বক্তব্য নিয়ে বাংলাদেশে যা কিছু বলছে পাকিস্তানে কেন আন্দোলিত হবে না? ইউরোপ আমেরিকাতে কেন লোকজন প্রশংসা করবে না? তিনি তো ওনার সাথে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। কেন একজন 34 বছরের যুবক ইব্রাহিম তারোরে, এই মুহূর্তে দ্য প্রেসিডেন্ট অফ বুরকিনা ফাসো, ক্যাপ্টেন ইব্রাহিম তারোরে, তার একটা বক্তব্য নিয়ে, কথা নিয়ে, বার্তা নিয়ে ইউরোপ আমেরিকা সব জায়গাতে বিশ্ব এখন আলোচনা করছে? কেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শোনার জন্য যেখানে মানুষ টিকিট কেটে ঢুকতো, এখন উনি এই ক্ষমতায় বসার পরে তার বক্তব্য নিয়ে কেন গ্রাম বাংলায় আপনি আমি তুচ্ছতা ছিল? দিস ইজ দ্য কোশ্চেন। একটু অ্যাডভোকেট আবু রাজ্জাকি একটা বিষয় বলবেন যে একেবারে এই যে নির্বাচন নিয়ে কথা চলছে, এর মধ্যেই আজকে ঐক্যমত্য কমিশন আলোচনা হয়েছে, সেখানে মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির চেয়ারম্যান, তিনি বলেছেন যে এই মুহূর্তে নির্বাচনটা যদি বিলম্বিত হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, তারপরই যদি কোনো দল, রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হয় সেটা হলো জামাত। তাহলে নির্বাচন পেছালে লাভ কার? ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সহ-আলোচক আর আপনার জিটিভির দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম। নির্বাচন হলে লাভ কার, নির্বাচন না হলে লাভ কার, এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। নির্বাচন যদি না হয় তাহলে লাভ কার? নির্বাচন না হলে যদি বলি, আমি বললে হয়তো মানুষ আমার উপরে খেপবে যে আমি নির্বাচন চাই না, সেই আলাপ কিন্তু হচ্ছে না। না, আপনি বিশ্লেষণ করছেন লাভ কার? না, নির্বাচন না হলে লাভ দেশবাসীর গড়পড়তায়, দেশবাসীর লাভ। হ্যাঁ, এখন যদি বলি দেশবাসী বলতে কি, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত যে জনগণ তারা বলবে রাজ্জাকি নির্বাচন চায় না, কিন্তু যতজন লোক ঐক্যমত্য কমিশনে যায় সব যদি যোগ করি তাদের যে জনসংখ্যা রিপ্রেজেন্ট করেন হার্ডলি 40-45% হবে, হার্ডলি এই বর্তমানে। বাকি 50-55% তো নাই, সেটা ওপিনিয়ন তো নেন নাই। ওখানে রাজনৈতিক দল যারা জাস্ট তাদের ওপিনিয়ন, তাদের সাথে যে জনগণ সম্পৃক্ত, জামাতের সাথে যে কয়জন জনগণ জামাতের, বিএনপির সাথে যে কয়জন জনগণ তার, এর বাইরের লোকের ওপিনিয়ন তো সে জানে না। সুতরাং আপনি ওই হিসাবে এখনো মনে হয় যে মেজর পোর্শন নির্বাচনের ব্যাপারে কথা বলেন। কেন বলি, আপনি নির্বাচন যদি খুব সিরিয়াসলি জনগণ একসেপ্ট করত তাইলে কি হইতো, সব দলের কিন্তু এখন প্রার্থী দিয়ে দেওয়ার কথা, এলাকায় এলাকায় মিটিং মিছিল সভা সমিতি যেটা হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না। জনগণ বাদ দেন, আপনি দলগুলার কর্মসূচি দেখেন, দলগুলার কাজকর্ম দেখেন। আইসে ঠেকছে কোন জায়গায়? জামাত তো করছে, জামাত করছে। যদি বলেন তাহলে জামাত পরিকল্পিত, জামাতের যে বড় দল যারা তাদের প্রার্থীর তালিকা কোথায়? তারা জামাত যেটা করছে, আমি একদম শুধু মানে ফেসবুকে, হটেভার ইট ইজ নট প্র্যাকটিক্যাল। না, ফেসবুকে আসুক, তাও তো একটা আসছে, কিন্তু অন্য দলেরটা তো আমরা পাচ্ছি না। আরো ছোট দল বড় দল যাই হোক আসা উচিত। আর নির্বাচনের ব্যাপারে রনি ভাই যেটা কথাগুলো বললেন ইউনূস সাহেব সম্পর্কে, এইগুলো নিয়ে আমরা ডিবেটে যাচ্ছি না। নির্বাচনের ব্যাপারে একখানা চিঠি দিয়ে দেওয়ার কথা নির্বাচন কমিশনকে, চিঠিখান দিয়ে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন বলছেন উনি নির্বাচন করবেন। কিসে করবেন, কেমনে করবেন সেটা পরের চ্যাপ্টার। কিন্তু সমস্যা হয়েছে কোথায়? মাঠে কিন্তু একটা গ্রুপ নেমেছে, কি পিআর পদ্ধতি। তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ, যেটা সেটা হলো পিআর পদ্ধতির একটা দাবি। আমরা পিআর পদ্ধতি নির্বাচন চাই। কারণ নামছে মূলত জামাত সহ কিছু ফোর্স, সাতটা রাজনৈতিক দল, ঘুরে ফিরে দেখবেনি। আবার আরেকটা দল বলতেছে, এটা সত্য, দুইটা দলের বক্তব্য কিন্তু সত্য। বড় দল বলতেছে সামান্য কয়টা সিটের জন্যে যদি কেউ পিআর সিস্টেম চায় সেটা মানা হবে না। ইয়েস, তারা যেটা চায়, পিআর পদ্ধতি যারা চাচ্ছে তারা কিন্তু পার্লামেন্টে ঢোকার জন্যই চাচ্ছে, তারা এমনি সিট পাবে না। আবার যারা বলতেছে পিআর পদ্ধতি নেবে না, মানতে চায় না, তারাও পিআর পদ্ধতি মানতে চায় না এই কারণে যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন এলে তাদের 2/3 মেজরিটি পাওয়ার সম্ভাবনা। আমি বুঝতে পারছি, কথাটা শেষ করতে দেন। তাইলে পিআর পদ্ধতি যারা চাচ্ছে তারা নির্বাচনটা হয় পিআর পদ্ধতি হবে, নাহলে এই দাবিতে নির্বাচনটা বানচাল করতে থাকবে। কেননা ইতিমধ্যে তারা লাভবান হয়েছে। যদি ডাকসুর দিকে তাকান, জাকসুর দিকে তাকান, তারা কিন্তু কিছু পদ পাইছে, পাস করছে, এবং এটার ফ্লো কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ার সম্ভাবনা আছে। সুতরাং নির্বাচন পিছাইলে তাদের লাভ হবে, নির্বাচনটা পিছাইলে তাদের লাভ হবে, কারণ তাদের প্রভাব বাড়তেছে। আর আমি ব্যক্তিগতভাবে যদি আপনি রাষ্ট্রীয় লেভেলে আসেন,
আমি কিন্তু বারবার বলতেছি পিয়ার পদ্ধতিতে জামাতের লাভ হবে বা যারা চাচ্ছে তাদের লাভ হবে, তারা পার্লামেন্টে ঢুকতে পারবে, এবং শুধু ওরা না, ছোট ছোট রাজনৈতিক দলও পার্লামেন্টে ঢুকতে পারবে। আর পিয়ার পদ্ধতি না হলে একটা দল সবচেয়ে বেশি সিট পাবে এবং তারা আউট হয়ে যাবে। এটা দুইটা রাজনৈতিক দলের চিন্তা ভাবনা। কিন্তু পিয়ার পদ্ধতি হইলে যেটা হবে, আমি ব্যক্তিগতভাবে বলি, পিয়ার পদ্ধতিতে আমি জনগণকে উদ্বুদ্ধ করতে চাই পিয়ার পদ্ধতির পক্ষে। যদি বলেন কেন, অনেকে অনেক কথা বলে, দুর্বল সরকার হয়, দুর্বল সরকার হয় না যদি সরকার স্বচ্ছ থাকে। সরকার স্বচ্ছ না থাকলে দুর্বলতার প্রশ্ন। কিন্তু পিয়ার পদ্ধতি হলে যেটা হবে, একটা দল যখন ক্ষমতায় থাকে 2/3 মেজরিটি নিয়ে, তখন বাজারে যদি আপনি চাঁদাবাজি করতে যান ওই দল, আপনি যদি প্রতিষ্ঠানে যান ওয়াসা ভবনে ওই দল, প্রশাসনে যান ওই দল, যেখানে যাবেন তার। অন্য দল যে নির্বাচন করছে তাদের অনেক ভোট ছিল, তারা কিন্তু আউট। এখন আসেন প্র্যাকটিক্যালি, মাঠে চাঁদাবাজি কমবে আমি নিশ্চিত যদি আপনি পিয়ার পদ্ধতিতে আসেন। এটা আপনার মত? আমি আমার মতে তো দিচ্ছি, সেটা ব্যাখ্যা তো দিচ্ছি। কারণ আপনি যখন চাঁদাবাজি করতে যাবে একটা দল, সেখানে পার্লামেন্টে যখন প্রতিনিধি অন্যান্য দলও থাকবে, তাদেরও একটা অবস্থান ওখানে থাকবে, সুতরাং তারা ফেস করতে পারবে। এখন কিন্তু সংসদের আসন যদি আপনার না থাকে দলীয়ভাবে, আপনার দল কিন্তু মাঠে কোনো কিছু ফেস করতে পারবে না। এরপর আসেন রাষ্ট্রীয় দুর্নীতি কমবে। রাষ্ট্রের যে দুর্নীতি হয়, এককভাবে একচ্ছত্র আধিপত্য সব পাশ করাই নিয়ে যাবেন মেজরিটি থাকলে আপনার, সেটা আপনি পারবেন না। 3 নম্বর, প্রশাসনের নিরাপত্তা বাড়বে। প্রশাসনের যখন সুপার ক্ষমতা নিয়ে যে দলটা অ্যাবসলিউট মেজরিটি নেয়, প্রশাসনের সে কাজে লাগায় যেভাবে খুশি, এবং প্রোটেকশন সে দেয়। আর প্রশাসন সুস্থ থাকলেও, শান্তি থাকলেও থাকতে পারে না রাজনৈতিক প্রভাবে। কিন্তু যখন পিয়ার পদ্ধতিতে সব দল থাকবে প্রতিনিধি, তখন সেখানে ব্যালেন্স হবে। আসেন আয়নাগর, গুম, খুন, বিচার হত্যা হবে না। আমরা যদি দেশ ঠিক করতে চাই, বিচার বিভাগ বলেন, প্রশাসনিক বিভাগ বলেন, সব জায়গায় সব দলের প্রতিনিধি যখন থাকবে, সব জায়গায় পাহারাদার থাকবে। সুতরাং পিয়ার পদ্ধতি এই মুহূর্তে বাংলাদেশের মতো দেশে যদি দুর্নীতি মুক্ত করতে চান, চাঁদাবাজি মুক্ত করতে চান, প্রশাসনের নিরাপত্তা বাড়াইতে চান, প্রশাসনের নিরাপত্তা দিতে চান, বিচার বিভাগে স্বাধীনভাবে কাজ করতে দেন, তাহলে সব দলের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে, এবং সব দলের প্রতিনিধি থাকলেই এই জিনিসটা হবে। এখন এটা যারা চায় না, আর এটা যারা চায়, এখন জামাত চায় এটার জন্য তা না, এটা আমি আমার ওপিনিয়ন দিছি। জামাত চায় বা অন্যান্য দল চায় তার প্রতিনিধি ঢুকবে, আর যারা চায় না তারা চায় তারা মেজরিটি নিবে। কিন্তু আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন দিলাম যে পিয়ার পদ্ধতি হইলে আমি নিশ্চিত করে বলতে পারি যে এই জিনিসগুলা গতি কমবে, বন্ধ হবে, সবকিছু হবে। রনি ভাই, আপনিও কি এমনটাই মনে করেন কিনা যে এখন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক, সেটি শুধুমাত্র তাদের ক্ষমতায় তাদের অবস্থান সুসংগত করবার জন্য, নাকি এটাকে দেশের কল্যাণ করার কোনো টার্গেট এদের মধ্যে আছে? আমার কাছে মনে হয় না যে কল্যাণের কোনো টার্গেট তাদের মধ্যে আছে। সবাই যার যার আধিপত্য বিস্তার করার জন্য কাজ করছে, এটা হলো প্রথম। রাজনীতিতে যেটা হয়, ক্ষমতায় বসার পরে মানুষের মধ্যে কতগুলো উইল ফোর্স কাজ করে যে আমি ভালো কিছু কাজ করব। তো এই ভালো চিন্তা করার জন্য অনেকগুলো, মানে আরবিতে একটা শব্দ আছে মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা প্রশান্ত আত্মা দেয়, কিন্তু নাফসে মুতমাইন্না, হ্যাঁ, তো এই যে আপনার মুতমাইন্নার পর্যায়ে যখন আপনার কোনো মানুষ রাষ্ট্র ক্ষমতা পায়, তারাই হজরত উমর হয়ে যায়, আবু বকর সিদ্দিক হয়ে যায়। কিন্তু মনের মধ্যে যদি প্রতিহিংসা থাকে, অত্যাচার থাকে, জুলুম থাকে, লোভ থাকে, লালসা থাকে, তাহলে আপনি যেভাবেই পান না কেন, সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে 15-20 মিনিটের মধ্যেই আপনি আপনার অপকর্মটা করে ফেলবেন। তো দুর্ভাগ্য হলো যে আমাদের এই সমাজটা এতটা অস্থির হয়ে পড়েছে, বাংলাদেশের এই সমাজটা দীর্ঘদিন ধরে। আমরা স্থির হওয়ার জন্য, নিশ্চুপ হওয়ার জন্য, ভালো কাজ করার জন্য, মানুষের উপকার করার জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশটা আমরা আসলে কখনো পাইনি। ফলে রাতারাতি এখানে পিয়ার পদ্ধতি হোক কিংবা ট্র্যাডিশনাল রাজনীতি হোক, যারা ক্ষমতায় যাবেন তারা গিয়ে রাতারাতি এটাকে একেবারে বাংলাদেশকে মানে সুইজারল্যান্ড বানিয়ে ফেলবেন, আই ডু নট থিঙ্ক সো। এখানে যেটা হতে পারে মন্দের ভালো, শুরুটা হওয়া উচিত না? না, শুরুটা হওয়া উচিত। আমার যেটা মনে হচ্ছে যে মন্দের ভালো, বা যাকে বলা হয় যত কম ক্ষয়ক্ষতি হয় সেটা। এখন যে অবস্থা চলছে এই মুহূর্তে বাংলাদেশে, পুরো দেশটা এখন আইসিইউতে আছে। আপনি ধরুন একজন অসুস্থ রোগী, ডায়রিয়া আক্রান্ত বা প্রচণ্ড মাথা ব্যথা, তো এই অবস্থাতে যদি আপনি তাকে খুব ভালো খাবার দেন, সে কিন্তু হজম করতে পারবে না। কিংবা ধরুন একজন গায়ে তার শক্তি নেই, কিন্তু আপনি তাকে 1 বস্তা স্বর্ণ দিয়ে দিলেন, সে বহন করে নিয়ে যেতে পারবে না। এখন পুরো বাংলাদেশের যে মন মানসিকতা, এই মুহূর্তে যে রাজনৈতিক মন মানসিকতা, অর্থনৈতিক মন মানসিকতা এবং থিওলজিক্যাল, মানে আমাদের যে ধর্মতত্ত্ব রয়েছে,
এখানে রীতিমতো আমি তো আমার এই জীবনে এত বিভেদ বিসংবাদ ধর্ম নিয়ে কখনো দেখিনি। মানে কোনো ধর্ম তো একজন আরেকজনকে কাফের বলছে, আরেকজন আরেকজনকে জাহান্নামী বলছে। তো এই যে বিভেদ বিসংবাদ সর্বক্ষেত্রে, এখানে নতুন একটা বিষয়, যে কোনো একটা নতুন একটা বিষয় এখানে চাপিয়ে দেওয়া শুরু করা খুব ঝুঁকিপূর্ণ। দ্বিতীয়ত হলো যে আমাদের দেশের মানুষ ভীষণ রকম কনজারভেটিভ, মানে এত কনজারভেটিভ, তাদের কাছে আপনি আধুনিক কোনো একটা জিনিস যদি দিতে যান, আমাদের এই দেশে আদিকালে দেখা গেল যে কেবলমাত্র পদ্মা নদী পাড়ি দিছে, এই বেশি না 200-300 বছর আগে, তো তাকে আর সমাজে নেওয়া হতো না। সে পদ্মার ওপারে গেল কেন, কালো পানি দিয়ে ওপারে গেছে কেন, সমুদ্র পাড়ি দিলে তো প্রশ্নই আসে না। এরকম কনজারভেটিভ আমাদের এই সোসাইটি। তো সেই দিক থেকে এখন পিয়ার পদ্ধতি হয়তো ভালো, হয়তো মন্দ। আমি এই রাজনীতিবিদ হিসেবে আমি এই জিনিসগুলো আমি এখনও যে প্র্যাকটিক্যাল, আমি যে কটা ইলেকশন করেছি সেই প্র্যাকটিক্যালি আমার কাছে মনে হয় না যে আমাদের ভোটাররা খুব দ্রুত ব্যক্তির পরিবর্তে কোনো একটা পার্টিকে ভোট দেয়। এখনো পার্টিতে ভোট দেয়? না, আমি বলছি ব্যক্তির পরিবর্তে একটা পার্টিকে এখন না, এখন প্রতীকে ভোট দিচ্ছে। কিন্তু এখানে দুটো জিনিস, যেমন আমাকে একজন লোক বলছে যে ভাই আপনাকে অনেক ভালোবাসি, আপনি নৌকা নিয়ে আসেন অথবা ধানের শীষ নিয়ে আসেন, এই কথা বলে। কিন্তু 2 নম্বর হলো, কিন্তু নৌকা বা ধানের শীষকে সে ভোট দেবে, কিন্তু আমাকে এমপি না পেয়ে রাজ্জাকি ভাইকে এমপি পাবে বা আপনাকে এমপি পাবে, এরকম কোনো অনিশ্চয়তা থাকলে তখন আর সে কিভাবে অ্যাক্ট করবে, ওটা আমরা এখন পর্যন্ত প্র্যাকটিস করি না। আমরা এখন পর্যন্ত প্র্যাকটিস করছি। ভেরি ভেরি যাকে বলে প্রবলেম। 2 নম্বরে হলো যেটা, যে এই যে ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন যেটা হলো, এখানে জামাত একটা ভালো ফলাফল করেছে। এখন এই ফলাফলের মধ্যে ইতিবাচক অনেক দিক আছে, অনেক কৌশলী দিক আছে, এবং তারা যে কাজগুলো করেছে এই দুটো নির্বাচনে, এই যে কৌশল অবলম্বন করেছে, এটা এখন পর্যন্ত বিএনপি বুঝতেই পারেনি। ফলে এই দুটো নির্বাচনে মানে বিজয়ী এক তো বিজয়ী হয়েছে, এখন প্রশ্ন হলো কীভাবে হলো, এটা এখন পর্যন্ত বিএনপি বুঝতে পারেনি। ফলে তাদের মনে এখন অনেক দুঃখ, অনেক রাগ, অনেক ক্রোধ। জামাত দেখলেই বিএনপির গা মানে রিডি করে ওঠে, গির গির করে ওঠে, মনে হয় জোরে একটা খামচি লাগিয়ে দেই, গলা টিপে ধরি, তারপর একটা শরীরটা ঝাঁকি মেরে দিই। আমার গ্রামে যে কুস্তি হলে যা হয় না, কুস্তি উপরে বসে বসে তারপর সে সেই কাজগুলো করি, এরকম তাদের একটা অবস্থা, অধৈর্য হয়ে গেছে। আবার সেই জামাতের সঙ্গে যুক্ত হয়েছে চরমোনাই। তো চরমোনাই পীর সাহেবের তার বক্তব্য তো জামাতের নেতাদের চেয়ে আরও ঝাঁঝালো। সে যা বলে মনে হয় যেন গায়ের উপরে পেরেক মারলে যেভাবে আপনার আঘাত লাগে, ওভাবে সে তারেক রহমান সাহেবকে নিয়ে, রিজভী সাহেবকে নিয়ে বা বিএনপিকে নিয়ে, মানে ওনাদের যে নায়েবে আমির মিস্টার ফজল করিম সাহেব, উনি যে কথাগুলো বলেন, এর চাইতে মনে হয় যে একটা গজাল দিয়ে যদি মানে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে বিএনপির পিঠে ঢুকানো হতো তাহলে কম ব্যথা লাগতো। তখন এই দুটো বৃহৎ শক্তি, তার সাথে আবার এবি পার্টি আছে, তার সাথে ফুয়াদ আছে, অন্যান্য যারা আছে, তো সব মিলিয়ে বিএনপিকে রীতিমতো পাগল বানিয়ে ফেলছে, বিএনপির ধৈর্য হারা হয়ে ফেলেছে। তো এত বড় একটা জনপ্রিয় দল, হাজার হাজার কোটি কোটি তাদের ভক্ত, কর্মী, সমর্থক, কিন্তু মানে জামাত যেভাবে সেন্ট্রালি তাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, পলিসি করতে পারে, এখানে একটা টিপ মারে জাকসুতে জামাতের সাংগঠনিক ক্ষমতা নাকি পেছন থেকে কোনো শক্তি কাজ করছে? না না না, জামাত তো প্রথম থেকেই, এটা যেদিন জামাত প্রতিষ্ঠিত হয়েছিল 1947-এ, তারা কিন্তু রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য হয়নি। তারা বলেছিল যে এটা এমন একটা সংগঠন যারা ভালো মানুষ তৈরি করবে, ভালো মানুষ তৈরি করবে, সৎ মানুষ তৈরি করবে, এবং সেই সৎ মানুষ তৈরি করে যারা রাজনীতিতে আসবে, সিভিল সার্ভিসে আসবে, মিলিটারি সার্ভিসে আসবে, এই সৎ মানুষগুলো তাদেরকে সার্ভিস দেবে। দ্যাট ওয়াজ দেয়ার ফার্স্ট মটো। এবং সেই দিন থেকেই তারা কিন্তু ওইভাবে তাদের ট্রেনিংটা সেট আপ করেছে। এই জামাতের এই ট্রেনিংয়ের সঙ্গে আবার তাদের যে আইডিওলজি, তারা সেই মওদুদিবাদকে ধারণ করেছে, তারা ওহাবিবাদকে ধারণ করেছে। তো ওহাবিবাদ এবং মওদুদিবাদ এই দুটোর সাথে তাদের রাজনৈতিক ফিলোসফি। এবং স্বাধীন বাংলাদেশে 71-এ তারা যে সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ এই যে পূর্ব পাকিস্তানের জামাত, যে না, এখন থেকে তারা পুরো রাজনৈতিকভাবে তারা কাজ করবে। ফলে 71 থেকে যত রকম তাদের বিরুদ্ধে, 72-73 থেকে যত তাদের বিরুদ্ধে রাষ্ট্র শক্তি প্রয়োগ করেছে, কৌশল অবলম্বন করেছে, জামাত তত শক্তিশালী হয়েছে। জামাত সেখানে কিন্তু ভঙ্গুর হয়ে যায়নি। ঠিক সেম কাজটি বিএনপি বা আওয়ামী লীগ পারেনি। এর কারণ হলো ওদের যে দলটা এত বড়, আর সেই দলের মধ্যে জামাতের মতো তো থিওলজি নাই, ধর্মতত্ত্ব নাই, কোনো মতবাদ নেই। এখন তারা বলতেছে জিয়াবাদ। যদি আপনাকে বলা হয় জিয়াবাদ কি, আপনি বলবেন হ্যাঁ জিয়াউর রহমান কিছু ভালো ভালো কথা বলে গেছেন, এরকম তো মানে যেটা আপনি যদি বলা হয়। আর ওরা জামাত যখন বলে তখন কোরআনের একটা আয়াত বলে দিচ্ছে, একটা হাদিসের কথা বলে দিচ্ছে, মুহূর্তের মধ্যে মানুষ নরম হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের লোকের কাছে গিয়ে বলছে মুজিববাদ।
যারা বাম রাজনীতি করছে তাদের কাছে বলতেছে মাও সেতুংবাদ, লেলিনবাদ। কিন্তু জামাত যেটা বলতেছে এটা হলো একেবারে ঈশ্বর থেকে, ভগবান থেকে, আল্লাহ থেকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন থেকে একটা উদ্ধৃত তারা দিয়ে দেয়। তারা যখন বলা হয় যে কোরআনের এই কথাটা আল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গে ওদের কর্মীরা একদম সিমেন্টেড হয়ে যায়। তো যার জন্য ওদের সঙ্গে আসলে অন্য কারোর সঙ্গে তুলনা করা যাবে না। ফলে ওরা একটা নির্দিষ্ট জায়গাতে থেকে যে শক্তিটা অর্জন করেছে, এই শক্তিটা প্রচলিত যারা মানে রাজনীতি করে আমাদের দেশে, সেটা কি বাংলাদেশের রাজনীতির মাঠে অনেক বেশি প্রভাব বিস্তারকারী? এই আমাদের দেশে এটা যদি ইতিহাস বলেন, হাজার বছরের ইতিহাস বলেন, তাহলে আমাদের দেশে কখনো ধর্মীয় উগ্রবাদ, ধর্মীয় মতবাদ রাজনীতিতে প্রাধান্য পায়নি। সেদিক থেকে জামাতের ভবিষ্যৎ নাই। কিন্তু সাম্প্রতিক সময় জামাতের যে সফলতা, ধরেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে সফলতা, জাকসুতে তাদের যে সফলতা, এইটা কোনো ম্যাথমেটিক্সে পড়ে না, কিন্তু তারা সেখানে সফলতা দেখিয়েছেন। কোনো ইতিহাস এটা গ্রান্ট করে না, কোনো বায়োলজি এখানে কাজ করে না, বাট তারা সেটা করেছে। এখন ঠিক সেম কৌশলটা রাজনীতির ময়দানে যদি তারা খেলে দেয়, মানে পিয়ার পদ্ধতি তারা খেলে দেয়, এমনকি আমার কাছে যেটা ভয় লাগছে যে পিয়ার পদ্ধতির কথা বলে 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 বিএনপিকে উত্তেজিত করে তারা যদি 6 মাস পরে, রাজাকি ভাই যেটা বললেন, 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে যদি একটা নির্বাচন হয় এবং তারা যদি একটা ব্রিদিং টাইম পায়, তাহলে দেখা গেল যে সমাজের অনেক ভালো ভালো মানুষকে তারা আকৃষ্ট করতে পারবে তাদের প্রার্থী রূপে। তখন ওটা ফেস করার ক্ষমতা বিএনপির বা আওয়ামী লীগের থাকবে না, থাকবে না। একটা বিরতি নিয়ে আসি ভাই। রাজ্জাকি ভাই, আপনাকে একটা প্রশ্ন করে যাই। একেবারে ভাই যেটা বলছিলেন যে এই ডাকসু এবং চাকসুতে জামাত যেভাবে ভালো করেছে, জাতীয় নির্বাচনেও তাদের এইরকম করবার কোনো সুযোগ আছে কিনা? আরেকটা বিষয়, সম্প্রতি কিন্তু একেবারেই একটা বিষয় এসছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ, জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করা নিয়ে, 14 দল সহ জাপান নিষিদ্ধ নিয়ে যে সরকারের অনাগ্রহ, এটা নিয়ে সব দলগুলো সমালোচনা করছে। এখন প্রশ্ন হলো, জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং জুলাই সনদ বাস্তবায়ন, পিয়ার পদ্ধতি, যারা এই জন্য আন্দোলন করছে, অন্যদিকে সরকার নির্বাচনের কথা বলছে, সব প্রস্তুতি শেষ, বিএনপি নির্বাচন চাচ্ছে। এখন ডক্টর ইউনূস যে বললেন যে একটি গ্রুপ নির্বাচন চাচ্ছে না, একটি মহল নির্বাচন বিলম্বিত করতে চায়, সেক্ষেত্রে কি সহজ বিষয় কি বোঝা যায় না যে যারা আন্দোলন করছে তারা নির্বাচন বিলম্বিত করতে চায়? না না, সেটা তো আমি আপনাকে বললামই। ইউনূস সাহেবের তো ইনফ্যাক্ট আপনি যদি নিয়ম কানুন মানেন, তাহলে ইউনূস সাহেব তো চিঠি দিয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন নির্বাচন করবে। এখানে সমস্যা কোথায়? আমরা যে কাগজ কলমের কথা বলি, শরীয়তি বিধান মোতাবেক কথা বলি, সে তো চিঠি দিয়ে দিছে নির্বাচন হবে। এখন ইউনূস সাহেবের বক্তব্যটা এখন তৃতীয় ব্যক্তির বক্তব্য আমি মনে করি। তৃতীয় ব্যক্তির বক্তব্য, নির্বাচন কমিশন নির্বাচন করবে, তার আন্ডারে সব উনি করবেন। আর আপনি যে যে দাবিগুলো আনছেন, যেমন জামাত সহ নিষিদ্ধকরণ করতে চায়, সেখানে কেউ কেউ বলতেছে, দায়িত্বশীল দল বলতেছে এটা এইভাবে নির্বাহী আদেশে যদি বন্ধ করে সেটা ঠিক হবে না। কিন্তু এই নির্বাহী আদেশে তো জামাত ইসলামকেও বন্ধ করে দিছিল, এই নির্বাহী আদেশে নিবন্ধন বাতিল করে দিছিল, কেউ কোনো কথা বলে নাই, কেউ কোনো কথা বলে নাই। আর আজকে যে সরকার নির্বাহী আদেশে, না, সেটা ছিল তো একটা অপচেষ্টা বা অপকালচার, বাজে বন্ধ করবেন। আমি ওইটা যাচ্ছি না তো, আমি বলছি যে বন্ধ যখন করছিল অন্যান্য রাজনীতিবিদরা তো কথা বলেন নাই যে এইভাবে বন্ধ করা যায় না, আমি সেটা বলছি। আমি বলছি না যে বন্ধ করা অন্যায় হয়েছে না ন্যায় হয়েছে, আমি ভাই যা সত্য মনে করি সেটা বলি। এখন আপনি জাতীয় পার্টি কি করছে? গত 14 বছর একটা সরকারকে বৈধতা দিছে, নাম কষ্টে বিরোধী দল হিসেবে ঢুইকা। তা আমরা তো, উনি আইনের ছাত্র, 109 অথবা 30 সংযোগ করে এই অপরাধের সাথে এই 3 জন আসামি আরও কিছু আছে, ওইটা 109 অথবা 30 দিয়ে যোগ করে, তা আর 30 দিয়ে সেকশন দিয়ে, তা আপনি তো সেই হিসাবে সে অপরাধী। নিষিদ্ধ করবে কি করবে না সেটা ভিন্ন কথা। এই দাবি যারা করে, জামাত করছে ফর এক্সাম্পল, বা ইসলামী দলগুলো দাবি করছে, এটা সরকার সিদ্ধান্ত নয়। আপনি বলতে গিয়ে আপনার গুডউইল নষ্ট করেন কেন? কথাটা বুঝাইতে পারছি আমি? বুঝতে পারছি। আপনি বলার দরকার নাই তো, আপনি বলতেছেন যে এটা বন্ধ করা ঠিক হবে, বললে তো এটা গুডউইল, এটা তো বিপ্লবী চেতনার, বিপ্লবের যে অভ্যুত্থানটা হইলো সেটার বিপক্ষের একটা শক্তি জাতীয় পার্টি, ওইভাবে চিন্তা করলে, কারণ সে আওয়ামী লীগের দোসর ছিল, কথার কথা। তো সেক্ষেত্রে রনিবাইয়ের মতো লোক যদি চুপ থাকে, এটা বিষয় না বলে, তাহলে তো তার সম্পর্কে বুঝতেছি না। কিন্তু আপনি যখন বলেন যে এইটা নির্বাহী আদেশে বন্ধ করা ঠিক হবে না, তখন বোঝা যায় কি আপনি এটার পক্ষের। আমি বলছি ওইটা আপনার বলার দরকার নেই, সরকার বন্ধ করবে কি করবে না, হেডেকটা তো সরকারের, নির্বাহী আদেশ দিবে সে। আপনি বলতে যান কেন? এতে আপনার ক্ষতি হয় রাজনৈতিকভাবে, এটা বোঝে না। ওই যে একটু কৌশলের কথা বললো, আপনি দেখেন, আপনার প্রশ্ন একটা রেখে গেছেন, ওটা উত্তর পরে আসতেছে। রনিবা একটা কথা বলতে ভালো, যে কৌশল, এই যে জাকসুতে যে কৌশল করছে, রাজনীতিতে একটা কথা আছে ডিপ্লোমেসি, কূটনীতি। কূট মানে কিন্তু ভালো অর্থ না,
মিথ্যা দিয়ে দুই পক্ষ মিথ্যা বলতে বলতে এক জায়গায় গিয়ে দাঁড়ায়, এটা হলো কূটনীতি। যদি আপনি ইসলামী ভাষায় আসেন হেকমত, খাঁটি বাংলায় কৌশল, তারপরে আসে ট্রিক্স, সব মিলে পলিটিক্স। তা সব যদি মিলে পলিটিক্স করেন, ডাকসুতে এটা যদি সে ধরতে না পারে, এটা তো তার ব্যর্থতা, এদের ব্যর্থতা নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এটার বয়স 53 বছর। দেশ তামাশা না, শেষ কথা বলতে কিছু নাই মানে ওই সরকারে যে আছে ইউনূস সাহেব বা বিপু সাহেব বা রনি সাহেব, ওনারা যা বলবে সব রাখতে হবে। আর রাজনীতিবিদদের শেষ কথা বলতে কিছু নাই, সকালে এক পদ বিকালে এক পদ। এই 53 বছরে কিন্তু ডক্টর ইউনূস তো তাই বলছে। ডক্টর ইউনূস আমাকে সাবজেক্ট নেই, সে তো ডক্টর ইউনূস তো কনসিস্টেন্সি অনেক রাখছে। সে বলছে আমি ডিসেম্বরে দিব নির্বাচন, যদি অল্প সংস্কার হয়, বেশি হইলে জুনে দিব, এরপরে আমি চলে। একটি দল ছাড়া কেউ ওটা তো তার ওপিনিয়ন, একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না। এখন এবারে সে যে আমাকে নিয়ে না সেটা তো বলা উচিত, এখন সেটা তো বলা উচিত, রাজনীতিবিদদেরই বলা উচিত। আপনি বলেন কোন দলটা চায় না, আমরা তার সাথে বসবো, কথার কথা। আপনি যদি রাজনীতি সত্যি সত্যি করতে চান, তাহলে আপনি ইউনূস সাহেবের বলেন একটি দল মানে কোন দলটা। আমরা তো রাজনীতি এক জায়গায় বসি, ওই দলটার নাম দয়া করে আপনি বলেন, আমরা তার সাথে সমঝোতা করবো বা আন্ডারস্ট্যান্ডিং করবো, আমরা বুঝবো। ওই জিজ্ঞেস করে না তো কেউ, আপনি ওনার দোষ দিয়ে আপনি চাইবেন, আপনার তো নির্বাচন দরকার না। জিজ্ঞাসা তো করছে কে জিজ্ঞেস করছে? আপনি কে জিজ্ঞেস, কোন দল থেকে আপনি বলেন? এনসিপির পক্ষ থেকে এখন একেবারে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সংবাদ সম্মেলন করে বলছে যে সরকার পুরোপুরি বিএনপির পকেটে ঢুকে গেছে, যে সরকার ঐক্যমত্য কমিশনকে বলছে সালাউদ্দিন কমিশন, এবং ডক্টর ইউনূসকে বলছে যে সরকার পুরোপুরি ইউনূসকে বলছে এখন বিএনপির মহাসচিব। ঠিক আছে, তাহলে সরকার নিয়োগকর্তারা বলছে, আরে ভাই সরকার বিএনপির পকেটে ঢুকছেই তো, এটা তো বলতেছে এনসিপি বলতেছে। তাইলে সরকার যে বলতেছে একটি মহলে কেন নির্বাচন বিলম্ব হচ্ছে, বিএনপি বলে? সরকার যদি বিএনপির পকেটে ঢুকে থাকে, তাহলে বিএনপির কথা সরকারের কথা, সরকারের কথা বিএনপির কথা, এই নাকি? তাহলে আমি আপনার কথার জবাব দিচ্ছি। আপনি বলছেন জাতীয় পর্যায়ে ডাকসুইডের প্রভাব কি হতে পারে। আমি এর আগে একবার বলছি, এবার যেখানে ভোট হোক, যে ফর্মের ভোটই হোক, সেই ফর্মের ভোটে মানুষ বিবেচনায় নিবে একটাই, সেটা ভোটাররা বিবেচনায় নিবে কোন প্রার্থী, যে কোনো ফর্মের প্রার্থী হোক, কোন প্রার্থী জুলাই চেতনার পক্ষে। আপনি জুলাই চেতনার পক্ষে, সেই পক্ষে, আমিও পক্ষে। এনে ভোটার 10 জন আসে, ওই 10 জন সিদ্ধান্ত নিবে যে আমাদের মধ্যে কাকে তারা ট্রাস্ট মনে করে জুলাই চেতনার পক্ষে, তারা বিজয়ী হবে। এবং ডাকসুতে তাই হয়েছে। এবং আপনি যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন, সবসময় বলে ছাত্র রাজনীতির প্রভাব জাতীয় পর্যায়ে নেই, কিন্তু আপনি কি এবার দেখছেন যে ব্যবসায়ী মহল সব জামাতের আমিরের সাথে সম্প্রতি দেখা করছে? কেন দেখা করছে? কারণ বিজনেসম্যানরা বহু খবর রাখে। আমরা মনে করি বিজনেসম্যানরা বোকা, এবং যারা ভাবে বাংলাদেশের বিজনেসম্যানরা বোকা, তারা নিজের বোকামির পরিচয় দেয় যে সে নিজে বোকা। এর কারণ হচ্ছে একজন ব্যবসায়ী ব্যাংকের থেকে 4000 কোটি টাকা লুট করার পর সেই টাকাটাকে সেভ করার জন্য রাজনীতিবিদদেরকে কিভাবে পকেটে নেয় সেটা ব্যবসায়ীরা জানে, অলিগার্ক জানে। এই যে জানে, টোটাল রাজনীতি নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীরা। কোন ব্যবসায়ীরা? ডিফল্টার ব্যবসায়ী, যারা ব্যাংকে অলিগার্ক হয়ে উঠতে চায়। যাই হোক, এখন ওরা যখন জামাতের আমিরের সাথে দেখা করতে থাকে, তখন আপনাকে বুঝতে হবে যে এই যে ডাকসুর যে নির্বাচন, তার যে একটা ইম্প্যাক্ট, এটাকে যদি বলেন পার্শ্ব প্রতিক্রিয়া বলতে পারেন। একটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এই যে ওষুধটা, সেটার পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, সেটা বিজনেস কমিউনিটি ফিল করছে। কারণ বিজনেস কমিউনিটি মাঠে থাকে, একটা বিজনেস কমিউনিটির 40,000 কর্মী মাঠে থাকে, সুতরাং তাদের কাছে এটা আসে। সুতরাং জাতীয় পর্যায়ে এটা পড়ার সম্ভাবনা, এবং কেন সম্ভাবনা সেটা আপনাকে বলতেছি। নতুন জেনারেশনের কাছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, আপনি বলতে পারবেন না। দ্বিতীয় কথা আসেন, যেই জামাতটাকে নিয়ে, মানে রাজনৈতিক দলের যে কোনো আদর্শ নাই বাংলাদেশে, পরীক্ষিত দুটি দলের আদর্শগতভাবে দুটো দলের গ্রহণযোগ্যতা নাই, সেটার প্রমাণ সেটা এই দেশের নতুন প্রজন্ম যারা, তারা বিবেচনা নিচ্ছে। কেন নিচ্ছে সেটা বলি। জামাত একটা দল যে একটা স্বাধীনতা বিরোধী শক্তি। এই জামাতকে এরশাদ যখন ক্ষমতায় ছিল, সে স্বাধীনতা বিরোধী শক্তি না, এইরকম এস্টাবলিশড হয় নাই, কিন্তু তাকে নামানোর জন্য কিন্তু জামাতকে সহ আন্দোলন করছে, অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তিটাকে কাজে লাগাইছেন। তাহলে স্বাধীনতা বিরোধী শক্তি আপনি কোনোভাবে কাজে লাগাইতে পারবেন না, 1। 2,
আরেকটা পরীক্ষিত দল এই স্বাধীনতা বিরোধী দলের সাথে জোট করে তাদেরকে ক্ষমতায় নিয়ে মন্ত্রীও বানাইছে। তারপর আবার আপনার কতক্ষণ পর তার গায়ের থেকে গন্ধ পান। অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তিটাকে যারা ব্যবহার করে পরে আবার গন্ধ পান, নতুন জেনারেশন এটা অ্যাকসেপ্ট করে নাই, করবেও না সামনে। অর্থাৎ আপনি যখন স্বাধীনতা বিরোধী শক্তি আপনার পছন্দ মতো সময় মতো ব্যবহার করবেন আর পরে বলবেন আপনি আদর্শবান দল, আমি কেন বিশ্বাস করব? আবার আপনি যখন তাকে গালি দেন স্বাধীনতা বিরোধী শক্তি রাখবো না, কোন হিসাবে? সুতরাং এই যে সামনে যে রাজনীতি আসছে, জটিল থেকে জটিলতর হবে শুধু এই কারণে। আর এই যে পিয়ার পদ্ধতির কথা শেষ করে দিচ্ছি, পরে বলেন, এটা এই বিষয়টা শুনে আসছি রনি ভাই, একেবারে একটা বিষয়টা পানির মতো ক্লিয়ার। এই মুহূর্তে একজন উপদেষ্টা বলেছে যে এনসিপি যাতে আগামীতে আরেকটা মওদুদিবাদের সাপোর্টার না হয়ে ওঠে, মওদুদিবাদের আদর্শে অনুপ্রাণিত না হয়। আজকে তার হচ্ছে যে শুধুমাত্র জামাত বাদে অন্যদের সাথে যুগপৎ আন্দোলন করবে এনসিপি। তাহলে মোটামুটি আর জামাতের সঙ্গে যে দলগুলো আছে তারা মোটামুটি সবগুলো ইসলামপন্থী রাজনৈতিক দল। তাহলে কি, যেহেতু আপনি এই সেক্টরটা খুব ভালো বুঝবেন, তাহলে বাংলাদেশের রাজনীতি কি আগামী দিনে দুই ভাগে বিভক্ত, একদিকে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো, অন্যদিকে অন্য যারা আছে সবাই একদিকে, এরকম সম্ভাবনা দেখছেন কিনা? মূলত এনসিপি যে বক্তব্যটা দিয়েছে জামাত ছাড়া অন্য যে কোনো লোকের সাথে জোট করবে, এটা যে তাদের একটা কৌশল না, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। মূল ব্যাপার হলো জামাত এই 2012-13 সন থেকেই এত চমৎকারভাবে রাজনীতির মাঠে খেলে আসছে, কে যে তার ডান পকেটে কে যে তার বাম পকেটে এটা বোঝা যাচ্ছে না। এবং এখন বিএনপি তার নিজেদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। আস্থা হারার কারণে কি হলো দেখুন, সেই রাজশাহী ইউনিভার্সিটিতে তাদের যে প্রার্থী, সেই প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। অনেকে সন্দেহ করছে যে বিএনপির প্রার্থী হয়েছে, অর্থাৎ ছাত্রদলের প্রার্থী হয়েছে, কিন্তু মূলত জামাতের শিবিরের লোকজন। তো সেই দিক থেকে এনসিপি, মানে যেখানে বলা হয়ে থাকে এনসিপি, জামাত, ডক্টর ইউনূস তারা ত্রয়ী একটা মাস্টার প্ল্যান করে দীর্ঘদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে তারা দেশে এবং দেশের বাইরে তৎপরতা চালাচ্ছেন। তাদের সঙ্গে এই বাংলাদেশের ছোটন গ্যাং, বিদেশের ডিপ স্টেট পলিসি, নানা রকম তথ্য আমরা পাচ্ছি। তো সেখানে কিন্তু এমন কোনো তথ্য পাচ্ছি না যে এই গ্রুপগুলোর সাথে বিএনপির বা অন্য কোনো রাজনৈতিক দলের কখনো কোনো সংযোগ ছিল। বিএনপি মাঠে যথেষ্ট যাকে বলা হয় তারা স্যাক্রিফাইস করেছে, জেল জুলুম হুলিয়া করেছে, কিন্তু কৌশল, লন্ডন আমেরিকার যে কৌশল, লবিস্ট নিয়োগ করা থেকে শুরু করে যে কথাগুলো এখন জামাতের বড় নেতা সেই টেলিভিশনে এসে বলছেন যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যান্য সবাই এনসিপির যারা আছে, এখানে বাংলাদেশের অনেক ব্যবসায়ী গ্রুপ আছে, ওই যে মিস্টার ডগলাসের নাম আসছে এখন, সাম সিআইএর এজেন্ট, ডগলাসের সাথে আবার এই যে এক এনআইএ ধরা পড়লো, মানে এই এনআইএতে কিন্তু 2022-23 সনে সে ব্যাংকক একটা মিটিং দেখেছিল এবং অনেক লোক কিন্তু সাংবাদিককে নিয়ে, হ্যাঁ মন্ত্রী হওয়ার নেতাকে নিয়ে, হ্যাঁ সেখানে মন্ত্রী হওয়ার জন্য অনেকে গিয়েছিল, এই এনআইএ ধরা পড়লো সেখানে। তো কাজী এরই যে পর্দার আড়ালে যে দলটি 2012 সন থেকে খেলে আসছে, লন্ডনে খেলছে, আমেরিকাতে খেলছে, এবং তারা সফলভাবে এই বাংলাদেশের এই মন্ত্রী পরিষদে, উপদেষ্টা পরিষদে কে যে জামাতের লোক আর কে যে জামাতের লোক না, এটা আলাদা করা যাচ্ছে না। তো কাজেই এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস একবার জামাতের পক্ষে বলবেন, একবার বিপক্ষে বলবেন, এনসিপি একবার পক্ষে বলবেন, বিপক্ষে বলবেন, নাহিদ একবার পক্ষে বলবেন, বিপক্ষে বলবেন, মাহফুজ বলবেন, এটা যে জামাতের যে একটা ট্রাম্প কার্ড না, স্ট্র্যাটেজি, হ্যাঁ এটা যে ট্রাম্প কার্ড না, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এই জন্য কিন্তু জনাব তারেক রহমান সাহেব খুব ভয় পাচ্ছেন, ভীষণ রকম ভয় পাচ্ছেন। প্রকাশ্য যদি শত্রু হয় তাহলে তাদেরকে মোকাবেলা করা যায়, কিন্তু যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সে 10টা-12টা টিম সে কাজ করে, এই যে দেখেন কয়েকদিন আগে কি হলো, ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটা মিছিল হলো এবং তারা ওই 30-40টা হুন্ডা নাকি পিছনে ছিল, মানে মিছিলকারী যারা করছে মিছিল তাদের মধ্যে 6-7 জনকে ধরছে পুলিশ। সেই পুলিশের হাত থেকে আবার তাদেরকে উদ্ধার করার জন্য পিছন থেকে একটা টিম, ছাত্র লীগের আর একটা টিম এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে। এটা পুলিশের মধ্যে দারুণ একটা আলোড়ন সৃষ্টি করেছে। তো এখন দেখুন এটা নাম আসছে ছাত্রলীগের, কিন্তু অনেকে আবার জামাতের যারা লোকজন আছে তারা বলছে যে এই যে ছাত্রলীগের যারা লোকজন রাস্তায় দেখছি মিছিল করছে, ওদের মুখে দাড়ি কেন, খোঁচা খোঁচা দাড়ি কেন শিবিরের মতো, এরা কি শিবিরের লোক নাকি? তো ভয়টা কোন পর্যায়ে চলে গেছে যে যেখানেই সারপ্রাইজিং কিছু ঘটছে, আশ্চর্য কিছু ঘটছে এবং যেখানে কোনো হিসাব মেলানো যাচ্ছে না, সেখানেই মানুষ জামাতকে দায়ী করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির জিতে গেছে,
সবাই বলার চেষ্টা করছে তারা ছাত্রলীগের ভোট পেয়েছে, শামীম ওসমান ওখান থেকে বলে দিয়েছে ভোট পেয়েছে। মানে এখন জামাত এবং শিবিরকে সবাই একটা সুপার নিউমারাল সংখ্যাত্মক একটা যাকে বলা হয় শক্তি হিসেবে ফোর্স করছে। তারা সরকারের বাইরে থাকলেও ফোর্স, ভিতরে থাকলেও ফোর্স। একটা দল নির্বাচনকে পিছাতে যাচ্ছে, এখানেও জামাতকে কাউন্ট করা হচ্ছে, অন্যদিকে জামাতকে কাউন্ট করা হচ্ছে। ফলে আপনি এই যে বর্তমান যে চলমান রাজনীতি, সেই চলমান রাজনীতি একেবারে শিশুর মতো যদি আমি বলি, ডানে বামে সব দিকে জামাত খেলছে, ডান হাতও তার বাম হাতও তার। এমনকি মানে যাকে বলা হয় যে বিএনপির অনেক নীতি নির্ধারণী জায়গায় যে জিনিসটা শেখ হাসিনা তার জমানাতে খেলার চেষ্টা করেছেন, তার গোয়েন্দা সংস্থা দিয়ে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে সে কাউন্টার এজেন্ট নিয়োগ করে দিয়েছে। এবং রাজনৈতিক দলের বৈঠকে একটা মিটিং হওয়ার মানে সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওই দিন 1 মিনিটের মধ্যে সেটা গণভবনে চলে যেত। ঠিক একই অবস্থা এখন জামাত চলে গেছে, জামাতের সব জায়গাতে লোক আছে। ফলে ওই এনসিপির অফিসে কি হয়, বিএনপির অফিসে কি হয়, তারপর শেষে যাকে বলা হয় ধরে নিলাম রনি ভাই জামাত এই মানে একেবারে এইরকম খুব শক্তিশালী হলো, এখন দৃশ্যমান জামাতের সাথে যেহেতু ইসলামপন্থা এবং খেলাফত মজলিসের সঙ্গে ইসলামপন্থা, খেলাফত আন্দোলন বাংলাদেশের সঙ্গে ইসলামপন্থা, নিজাম ইসলামী পার্টি, যারা সবাই একসঙ্গে আছে, এগুলো সবগুলো ইসলামিক দল। কিন্তু মোটামুটি যে সমস্ত দলগুলো একটি লিবারালিজম চর্চা করে, মধ্যপন্থা কিংবা বামের দিকে আছে, সবগুলো একদিকে যাচ্ছে। তাহলে বাংলাদেশে কি এই সংঘাতটা অনিবার্য হচ্ছে না যে একেবারেই কাদের সাথে সংবাদ হবে? এখানে মূল ব্যাপার হলো যদি ইসলামী দল ধরেন, এখন মামুনুল হকের যে সংগঠন, তারা তো অনেক আগের থেকে বিএনপির সঙ্গে ছিল। তার বাবা আজিজুল হক, যেটা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তো তারপরে মুফতি আমিনী, জামাত, বিএনপি, এরা তো সব একসঙ্গে ছিল। তাদের মধ্যে ইসলামিক দল, এখানে নতুন যদি কেউ এসে থাকে তো সেটা হলো চরমোনাই পীর সাহেব এসছেন, যাদের সঙ্গে তাদের আইডিওলজিক্যাল ডিফারেন্স ছিল। তো চরমোনাই পীর সাহেবের বাইরে আইডিওলজিক্যালি যদি বড় রাজনৈতিক সংগঠন ধরেন, প্রচুর ভক্ত মুরিদান আছেন, সেটা হলো জাকের পার্টি, আর আছে ওই যে মাঝভান্ডারি, আর সিলেটরি অঞ্চলে আছে ফুলতলি পীর সাহেব, যিনি গত বছর এমপি হয়েছিলেন। তো জামাত এখন যে কৌশলের মধ্যে আছে, তারা চাইলে এদের সঙ্গে কিন্তু তারা একটা নেগোসিয়েশন করতে, আমি সেটাই বলছি, সেটা কি ইসলামপন্থীগুলো একদিকে যাচ্ছে না, ইসলামপন্থীগুলো একদিকে তারা যাবে, একদম যাবে, এবং এই একদিকে আনার জন্য তারা যথেষ্ট স্যাক্রিফাইস করছে। জামাত যে স্যাক্রিফাইসগুলো করে যাচ্ছে, তারা যে বিষয়গুলো নিয়ে একসময় খুব, যেমন মোনাজাত করা যাবে না, অনেকগুলো বিষয় তারা কিন্তু ছাড় দিচ্ছে। ছাড় দিয়ে ভাই বলবেন এটা নিয়ে কোনটা? একেবারে বাংলাদেশে এখন কিন্তু দৃশ্যমান যে একদিকে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো, অন্যদিকে যারা একটু বাম এবং মধ্যপন্থী তারা একদিকে যাচ্ছে। এটা বাংলাদেশের রাজনীতির নতুন মেরুকরণ কিনা? না না, আমার কাছে বিষয়টা, আমি দ্বিমত করছি না ওনার সাথে। ইসলামী দল তো একটা জায়গায় যেতেই পারে। প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু ব্যক্তি পর্যায়ে কথা বলি। ব্যক্তি পর্যায়ে দেখেন যে দলগুলো পরীক্ষিত বা বড় দল ক্ষমতায় ছিল, তাদের কিন্তু দলীয় আদর্শ কিন্তু দুইজন ব্যক্তি, দুইটা দলের। একইভাবে যদি আপনি ইসলামী দলগুলো আনেন, সেখানে কিন্তু ঘুরে ফিরে কোরআন হাদিসের আলোকে যাই বলুক না কেন, ফাইনালি তারা রাসূলুল্লাহকে ফলো করেন, বা সেখানেও একটা ব্যক্তি। এখন আপনি ব্যক্তিকে করলে, যখনই ব্যক্তি মোহাম্মদকে এরা ফলো করবে, তখনই আমরা বলতে চাই এটা ধর্মভিত্তিক রাজনীতি। বাট ওনারাও তো নামাজ পড়েন, সবই করেন, কিন্তু এই যে ধর্মভিত্তিক রাজনীতি আমার কাছে বড় কথা না। আমার কাছে এই মুহূর্তে মনে হইতেছে, যেমন সে বললেন যে পরিকল্পনা, যেটা আমি এডমিট করছি, যে এই যে ডিপ্লোমেসি, কৌশল বলেন, হেকমত বলেন, ট্রিক্স বলেন, এটা পলিটিক্সের অংশ, এবং সেটা তারা করে যাচ্ছে। এবং তাদের কিন্তু সিঙ্গেল কমান্ডে কাজ হয়, বড় দলের কিন্তু সিঙ্গেল কমান্ডে কাজ হচ্ছে না। আমরা দেখতেছি নিয়ন্ত্রণবিহীন। যেমন জামাত, ফেসবুকে উনি নাম দেখছেন, একটা তালিকা প্রকাশ করছে, আমরা কিন্তু অন্য কোনো পার্টির ফেসবুকে তালিকাও দেখতেছি না। অর্থাৎ তালিকা দিলে এখন কি হবে জানেন, তাদের বেলায়, তাদের এলাকায় 5 জন, কোনো এলাকায় 4 জন প্রার্থী থাকতে পারে, কারণ নাম মেনশন করলে তাদের একটা বিশৃঙ্খলা হতে পারে। তার মানে কি, এখানে কন্ট্রোল নাই। কিন্তু জামাত যে দিছে তার আছে না, সে 5 জন না থাকুক, 2 জন তো আছে, কিন্তু তারা যেটা দলীয়ভাবে সিদ্ধান্ত দিচ্ছে মেনে নিচ্ছে, এবং সে কারণে তাদের দলীয় প্রার্থী এই মুহূর্তে ঘোষণা করা কঠিন বলে আমার কাছে মনে হয়। নাহলে ঘোষণা করতে পারতো সেই দিক থেকে। আর যেটা ধর্মীয় দৃষ্টিতে যদি আসেন, এই যে ডিসিপ্লিনটা, এটা লাইফের জন্য প্রয়োজন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমি বারবার বলতেছি, 3টা বিষয় এখানে কাজ করবে এবারের নির্বাচনে। 3টা বিষয়। বাংলাদেশ, ওই যে বললাম, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এখান থেকে সব রাজনীতিতে সরে যেতে হবে। কারণ আপনি একটা নিজের সন্তানের সাথে যদি একটা ইস্যু নিয়ে 3 বেলায় 3 পদের কথা বলেন, সেই শিশু আপনাকে, সেই ছেলেও আপনাকে লায়ার বলবে।
কিন্তু জনগণ লায়ার বলতেছে না রাজনীতিবিদদেরকে। 1 2 আপনি যে স্বাধীনতা বিরোধী শক্তির ব্যবহার করার পর আবার তাকে বলবে সে স্বাধীনতা বিরোধী শক্তি, এতে নিজের দলের আদর্শ প্রমাণ হয় না। এই জায়গা থেকে দলগুলোকে সরে আসতে হবে। তারপরে কোনো রাজনীতি দল ইতিমধ্যে, যেমন জাতীয় পার্টির ব্যাপারে যে রাজনৈতিক দল তার পক্ষপাতিত্ব করবে, তার কথায় অর্থ দাঁড়ায়, তাহলে ধরে নেওয়া হবে তাকে বিপ্লব চেতনা বিরোধী। যেমন রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, এটা জুলাই চেতনা বিরোধী হিসেবে মানুষ বিবেচনায় নিচ্ছে। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন আমাদের কাজ না, জনগণের কাজ। এই সিদ্ধান্ত, এই বক্তব্য বিপ্লবী চেতনার বিরুদ্ধে যায় এবং ভোটাররা সেভাবে নিবে। এবং এই জায়গা থেকে যে দল উইন করবে তাকে এস্টাবলিশ করতে হবে যে জুলাই অভ্যুত্থানের পক্ষ শক্তি, সে নাম্বার 1। নাম্বার 2, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এই সমস্ত কথা চলবে না। নাম্বার 3, যার সাথে একবার বন্ধুত্ব করবেন পরে আবার তাকে শত্রু বলবেন, এই সমস্ত জিনিস চলবে না। এই জায়গা থেকে বেরিয়ে যারা আসতে পারবে তারা সামনে তাদের জন্য নির্বাচন সুদিন বলে আমার কাছে মনে হয়। এখানে আমার কাছে ধর্মভিত্তিক রাজনীতি বা ধর্ম ছাড়া রাজনীতি, সবাই যখন আমরা মানুষের রোজা করি, হজ করি, জাকাত দেই, সব করি, তা আমি তো ধর্ম পালন করি। তা সেক্ষেত্রে একটা লোকে যদি রাসূল পাককে তার আদর্শ বানায়, আমার সমস্যা কোথায়? আপনার সমস্যা কোথায়? আসলে কি কোনো সমস্যা নেই? সমস্যা থাকার কথা না তো। শেষ 2 এখন মিনিট প্রশ্ন হচ্ছে যে রাসূল পাকের নামে তারা রাসূলকে ফলো করতে পারতেছে না। ইট ইজ নট সো ইজি। কারণ রাসূল পাকের শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। বাংলাদেশে এমন কোনো মুফতি আছে যে 2 লক্ষ বার কুল্লাল্লাহ সূরা পড়ে একটা ফু দিলে একটা শিকি হবে? কাজেই আপনি রাসূলের আদর্শ বললে কি হবে? আপনি সেটার ভিতরে নাই। এইদিকে যারা আবার জিয়াউর রহমানের আদর্শ বলতেছে তারা সেই আদর্শে নাই। যিনি বঙ্গবন্ধুর আদর্শের কথাও যদি বলেন সেই আদর্শে নাই। সব আদর্শচ্যুত যখন হয়ে যায় তখন কেওয়াজ থাকবেই। রনি ভাই আসলেই বলবেন? না, আসলে উনি যে কথা বললেন সে তো দ্বিমত করার কোনো কারণ নেই। রাজনীতি ধর্ম সম্পূর্ণ আলাদা একটা বিষয়। ধর্মর বিষয়টা যাকে বলা হয় একান্ত ব্যক্তিগত, পারিবারিক, আর ওটাকে রাজনৈতিকভাবে সার্বজনীন করাটা খুব একটা কষ্টসাধ্য বিষয়, ইতিহাস তাই বলে। আর এবার আমাদের দেশে যে রাজনীতি, এই রাজনীতিতে কতগুলো ন্যারেটিভ চালু হয়ে গেছে। যেমন চাঁদাবাজ, জুলুমবাজ। এখন চাঁদাবাজ জুলুমবাজদেরকে ভোট দেওয়া যাবে না, কিংবা এই যে আওয়ামী লীগ যা, অমুক পার্টিও তা, এই কথাগুলো চলে আসছে। ফলে এবারের নির্বাচনের মাঠে প্রার্থীর গুণাগুণ, তারপর শেষে পার্টির ম্যানিফেস্ট, এবং এই যে গত 1 বছরে একটা পার্টি কতটা ভালো কাজ করছে, মন্দ কাজ করেছে, এটা কাউন্ট করবে। যদি ভোট দেওয়ার সুযোগ হয় কারো, তাহলে এই জিনিসগুলো সামনে অবশ্যই আসবে। আর যদি আপনি ভোট কেটে নিয়ে যান, ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যান, আলাদা ভোট তৈরি করে আপনি একটা রেজাল্ট শিট তৈরি করে ঘোষণা দিয়ে দেন, সেটা আলাদা জিনিস। কিন্তু যদি সত্যিকার অর্থে ভোট আপনি হন, তাহলে ভোটের পরিবেশটা এই জাকসুর মতোই হবে, এর বাইরে যাবে না আমার কাছে মনে হচ্ছে। রেজাল্ট ওইরকম, মানে কে যে হয়ে আসবে এটা মোটামুটি কেউ জানে না, তবে ভালো মানুষ লাগবে। ভালো মানুষ। রনি ভাইদের সুযোগ আছে না, আমি নির্বাচন তো করবো না, অনেক আগে আমি বলছি যে আমি এবছর নির্বাচন করছি না। তো যার জন্য হয়তো যারা ভালো এলাকাতে কাজকর্ম করছেন জনগণের জন্য, তাদের একটা সুযোগ আসতে পারে।